नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु मे। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চ্যানেলের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আগের ভিডিওতে বলেছিলাম রথযাত্রা সপ্তাহ শুরু হয়েছে আর চলবে 15 তারিখ পর্যন্ত। আর বন্ধুরা, সাথে এও বলেছিলাম রথযাত্রার ভিডিও অনেক বড় হতে চলেছে। অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনারা নিরাশ হবেন না, তাই ধৈর্য সহকারে পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার ইসকন নামহট্ট সংস্থার সদস্যবৃন্দের সহযোগিতায় এবং ব্যবস্থাপনায় আজকের এই রথযাত্রা আয়োজন করা হয়েছে। এবার এই রথযাত্রা দ্বিতীয় বছরে পদার্পণ করলো। আর এই রথে করেই প্রভু জগন্নাথ দেব তার দুই ভাই বোনের সাথে যাবেন মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে। দিদির সাথে আজকে আমিও যাচ্ছি রথযাত্রায় সামিল হতে। সেজেগুজে বেরিয়ে পড়েছি সবাই, চলুন তাহলে যাওয়া যাক। একবার আকাশটার দিকে তাকিয়ে দেখুন, কত সুন্দর। কোনো মেঘ নেই, সকালবেলা থেকে একটু মেঘমেঘ করছিল বটে, কিন্তু বৃষ্টি হলো না। আজকে হলো না ঠিকই, কিন্তু কাল হয়তো হতে পারে। এবারে আবার রথযাত্রা তো 2 দিনে, কোথাও কোথাও রবিবার দিন হচ্ছে, আবার কোথাও কোথাও সোমবারে। কিছুটা রাস্তা হেঁটে যাচ্ছি, তারপর গিয়ে টোটোতে উঠবো মোড়ের মাথায়। রথযাত্রা শুরু হয়েছে সুভাষ কর্নার মোড় থেকে, আর বাস স্ট্যান্ড হয়ে রথ যাবে অভিযাত্রী ক্লাব অবধি। অভিযাত্রী ক্লাবের মাঠেই গুন্ডিচা মন্দির করা হয়েছে এবছর। যাক, আমরা সবাই টোটোতে উঠে পড়েছি। ওই দেখুন, রথ নিয়ে অনেকেই বেরিয়ে পড়েছে। রথযাত্রা শুরু হয়ে গেছে। আর বন্ধুরা, জগন্নাথ দেবের লীলা ও তার রথযাত্রা নিয়ে অনেক পৌরাণিক কাহিনী শাস্ত্রে বর্ণিত আছে। তার মধ্যে 2-1টা কাহিনী ফাঁকে ফাঁকে আজকে আপনাদের শোনাবো। ওই দেখুন, আমাদের বেরোতে দেরি হয়ে গেছে আর রথ অনেকটা মাঝ রাস্তায় প্রায় চলে এসেছে, তাই আমরা টোটো থেকে এখানেই নেমে রথযাত্রায় সামিল হয়ে গেলাম। জয় জগন্নাথ বলে রথের দড়ি ধরে টানতে শুরু করলাম। রথযাত্রা লোকারণ্য মহাধুম ধাম, ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পদ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। ক্লাস 9-10-এ এই ভাব সম্প্রসারণটা পড়েননি বা করেননি এরকম লোক খুব কম পাওয়া যাবে, তাই না বলুন? আমরা আছি অনেকটাই সামনে, আর কিছুটা পেছনে ওই যে দূরে আমাদের জগন্নাথ দেবের রথ আসছে। এবারে আসি জগন্নাথ দেবের রথযাত্রার তাত্ত্বিক ব্যাখ্যায়। হিন্দুদের কোনো কোনো সম্প্রদায় জগন্নাথকে বিষ্ণুর অবতার মনে করেন। সরল দাসের মতে জগন্নাথের সকল অবতার তার থেকেই উৎসারিত এবং তাদের লীলা অবসানের পর জগন্নাথেই বিলীন হয়ে যান। প্রতাপ রুদ্রদেবের আমলে উড়িয়া কবিরা এই ধারণা গ্রহণ করে তাদের বইতে এই মতবাদ প্রচার করতেন। তাদের মতে জগন্নাথ শূন্য পুরুষ, নিরাকার ও নিরঞ্জন। নীলাচলে লীলার জন্য তিনি সর্বদাই উপস্থিত থাকেন। তিনি কখনো তুলসীদাসের রাম, কখনো বা চৈতন্য মহাপ্রভুর কৃষ্ণরূপে লীলাবিলাস করেন এবং লীলা অন্তে পূর্ণ ব্রহ্মে লীন হয়ে যান। জগন্নাথের মধ্যে বিষ্ণুর সকল অবতারের চিহ্নই বর্তমান। পুরাণে আছে বিষ্ণুর নৃসিংহ অবতার কাঠের স্তম্ভ ভেঙে বেরিয়েছিলেন, তাই জগন্নাথকে দারু ব্রহ্মরূপে নৃসিংহ স্তোত্র পাঠ করেও পূজা করা হয়। এবারে আসি পৌরাণিক ব্যাখ্যায়। জগন্নাথ দেবকে কেন্দ্র করে 2টি জনপ্রিয় কাহিনী প্রচলিত আছে। আর তার আগে জেনে নিই এই রথযাত্রা কবে আর কোন তিথিতে পালিত হয়। রথযাত্রার যে 3টি রথ বেরোয় তাদের নাম কি কি।
প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে জগন্নাথ দেবের রথযাত্রা বের হয়। আর এবছর রথযাত্রা ছিল 7ই জুলাই, রবিবার। রথযাত্রায় 3টি রথ থাকে। বলরামের রথকে বলা হয় তালধ্বজ, দেবী সুভদ্রার রথকে বলা হয় দর্পদলন, আর ভগবান জগন্নাথের রথের নাম নন্দীঘোষ বা গরুড়ধ্বজ। ইতিমধ্যে আমাদের রথ কিন্তু বিশ্বাসপাড়া পার করে 3.5 নম্বর মোড় পার করে সাধনা মোড়ের দিকে এগোচ্ছে। আর আকাশের দিকে তাকিয়ে দেখুন, একটু একটু করে মেঘও জমাচ্ছে। আর ডান দিকে দেখুন ওই গোমাতাকে, সে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে জগন্নাথের রথের শোভাযাত্রা দেখছে। এবারে আসি পৌরাণিক কথায়। সে অনেক দিন আগেকার কথা। মধ্য ভারতে মালবা নামে একটি রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন ইন্দ্রদ্যুম্ন। তিনি খুব বিষ্ণু ভক্ত ছিলেন। তার একমাত্র ইচ্ছে ছিল ভগবানের সাক্ষাৎ দর্শন পাওয়া। একদিন এক সন্ন্যাসী রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে এসে বললেন, আপনি তো ভগবান বিষ্ণুর অনেক বড় ভক্ত, কিন্তু আপনি কি জানেন উড়িষ্যায় ভগবান নীলমাধব রূপে পূজিত হন? আর আপনি কি ভগবানের সেই দিব্যরূপ দেখেছেন কখনো? রাজা বললেন, আমি তো জানি না সন্ন্যাসী ঠাকুর, আপনি বলুন আমাকে কোথায় সেই নীলমাধবের পুজো হয়, আর কে বা করে সেই পুজো? এই যে আর একদল লোক কি সুন্দর একটা রথ সাজিয়ে নিয়ে বের করেছে শোভাযাত্রা। কত আনন্দ করছে আর নিচে নিচে যাচ্ছে সবাই। আর আমার দিদির আনন্দ তো আর ধরে না, চোখ মুখ দেখুন কি হাসি খুশি। জয় জগন্নাথ বলে আবার নাড়াও দিচ্ছে মাঝে মধ্যে। সত্যি এর আগে এরকম অভিজ্ঞতা আমার কোনোদিনই হয়নি। বালুরঘাটে রথযাত্রা যে এত সুন্দর, দুর্গাপুজোর থেকে বিশেষ কিছু কম নয় কিন্তু। আর এই এনসিসি ক্যাডেট ভাইগুলোকে দেখুন, কত পুচকে পুচকে ছেলেগুলো কি সুন্দর করে ম্যানেজ করে সবাইকে সারিবদ্ধভাবে দল বেঁধে নিয়ে যাচ্ছে। আর আমি সুযোগ পেলেই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে 4-5টা ভিডিও করে নিচ্ছি। আচ্ছা, এবার জগন্নাথ দেবের সেই কাহিনীটা বলি। সন্ন্যাসীর কাছে নীলমাধবের গল্প শুনে রাজার মনে কৌতূহল জন্মালো। তখন তিনি সন্ন্যাসীকে জিজ্ঞেস করলেন যে, আপনি আমাকে সেই নীলমাধবের খোঁজ দিন। তখন সন্ন্যাসী বললেন, আমি সঠিক জানি না, কিন্তু খুব গোপনে জঙ্গলের মধ্যে কোনো এক গুহায় এই পুজো করা হয়। এই বলে সন্ন্যাসী চলে গেলেন। এদিকে রাজা ইন্দ্রদ্যুম্ন অতি সত্বর তার প্রধান পুরোহিতের ভাই বিদ্যাপতিকে ডাকলেন এবং তাকে সন্ন্যাসীর সব কথা বলে নীলমাধবের খোঁজ করতে বলেন। কিছুদিন পর বিদ্যাপতি বিষ্ণুর দিব্যরূপ নীলমাধবের খোঁজ করতে করতে উড়িষ্যায় পৌঁছলেন। গুপ্তচরের মাধ্যমে জানতে পারলেন কিছু শবর জাতির লোক আছে যারা নীলমাধবের পুজো করেন। সেই কথা শোনা মাত্রই বিদ্যাপতি চলে গেলেন শবর রাজ্যে এবং সেখানে গিয়ে শবররাজ বিশ্বাবসুকে নীলমাধবের কথা জিজ্ঞাসা করলেন। একবার যেন তার দর্শন পান সেই ইচ্ছা প্রকাশ করলেন তার কাছে। কিন্তু বিশ্বাবসু বিস্মিত হয়ে সেই দিব্যমূর্তি দেখাতে অস্বীকার করলেন। কথা শুনে বিদ্যাপতি মনে মনে খুব দুঃখ পেলেন এবং স্থির করলেন যে করেই হোক আমি ওই দিব্যমূর্তি দেখবই। কিছুদিন পর বিদ্যাপতি জানতে পারলেন বিশ্বাবসু কোনো এক গুহায় নীলমাধবের মূর্তি লুকিয়ে রেখেছেন। তিনিও হার মানার পাত্র নন। এবারে তিনি ওই শবর রাজ্যেই বসবাস শুরু করলেন। ধীরে ধীরে শবর রাজ্যের কন্যা ললিতার সাথে তার প্রেম হলো। বিদ্যাপতির সাথে তার বিবাহও হলো। কিছুদিন পর বিদ্যাপতি তার স্ত্রীকে অনুরোধ করলেন সে যেন তার পিতাকে বলে একবার নীলমাধবের মূর্তি দর্শন করিয়ে দেন। বন্ধুরা, ভক্তদের আনন্দ উচ্ছ্বাস দেখেছেন? আর জয় জয়কার ধ্বনি দিচ্ছে আর নৃত্য করতে করতে যাচ্ছে। আমরা এখন আছি ডানলপ মোড়ে। এখানে এসে রথটা একটু ধীর গতিতে এগোচ্ছে। আর একটু পরে সন্ধে নেমে যাবে আর সন্ধে আরতি শুরু হবে। ভক্তেরা সব ঝাড়ু হাতে রাজপথে নেমেছে। রাজপথে যেন একটুও নোংরা না থাকে। প্রভু জগন্নাথের রথ যাবে যে দিক দিয়ে। আচ্ছা, এবার আসি কাহিনীতে। মেয়ের কথায় বিশ্বাবসু রাজিও হলেন, কিন্তু শর্ত রাখলেন ওই স্থানে যেতে হলে বিদ্যাপতিকে চোখ বেঁধে যেতে হবে। যথারীতি তিনি রাজি হয়ে গেলেন, কিন্তু অতিশয় ধূর্ত বিদ্যাপতি সাথে নিলেন একটা ফুটো থলি ভর্তি সর্ষের বীজ, যাতে যেদিক দিয়ে যাবেন সে রাস্তায় যেন সর্ষের বীজ পড়তে পড়তে যায়। শেষ পর্যন্ত বিদ্যাপতি নীলমাধবের সেই অপরূপ রূপ দর্শন করে মোহিত হয়ে গেলেন এবং ফিরে এলেন
কিছুদিন পর তার ফেলে যাওয়া সর্ষের বীজ থেকে ফুল ফুটল। তখন সেই ফুলগুলো অনুসরণ করে তিনি আবার নীলমাধবের গুহায় পৌঁছলেন। কিন্তু ভগবান যে অন্তর্যামী নীলমাধব বুঝতে পেরেছিলেন বিদ্যাপতি মূর্তি চুরির উদ্দেশ্যে এসেছেন, তাই তিনি অন্তর্ধান হলেন। অনেক খুঁজেও বিদ্যাপতি নীলমাধবের মূর্তি খুঁজে পেলেন না। হতাশ হয়ে ফিরে এলেন রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে। সব কথা খুলে বললেন। রাজা সৈন্য সামন্ত নিয়ে গেলেন সবর রাজ্যে, কিন্তু সেখানে গিয়ে তিনিও দেখতে পেলেন না, নীলমাধবের দেখা পেলেন না। তখন হতাশ হয়ে ফিরে এলেন আর প্রতিজ্ঞা করলেন, ভগবানের দর্শন যখন পেলামই না, এই জীবন রেখে আর লাভ নেই। তিনি কুশশয্যায় শয়ন করলেন। আরে না না, কাহিনী এখনো শেষ হয়নি। আগে দাঁড়ান, মাতাজিদের আগে একটু নাচ দেখে নিই, তারপর বাকি কাহিনীটা বলছি। দেখুন, সমস্ত ভক্তবৃন্দ নাচে গানে মেতে উঠেছে। আপন তালে সবাই নিজের খেয়ালে নেচে যাচ্ছে, যে যেমন পারছে তেমন করে নাচছে। কত আনন্দ করছে সবাই। আচ্ছা, ওনারা নাচছেন, নাচুন, আমি কাহিনীর বাকি অংশটা বলি। এবারে শয়নকালে দেবর্ষি নারদ রাজার স্বপ্নে এসে দেখা দিয়ে বললেন, হে রাজন, আপনার প্রাণত্যাগ করতে হবে না। ভগবান জগন্নাথ এই স্থানে দারু ব্রহ্মরূপে আপনার হাতে পুজো নেবেন। রাজা এবার মনে শান্তি পেলেন। ঠিক তার পরের রাত্রে ভগবান বিষ্ণু রাজার স্বপ্নে এসে দেখা দিয়ে বললেন, হে রাজন, তুমি আমার পরম ভক্ত, তাই আমিও তোমার থেকে দূরে থাকতে পারি না। সমুদ্রে ভাসতে ভাসতে আমি তোমার কাছেই আসছি। পুরীর গুমকি গুহান নামক স্থানে তুমি আমাকে দারু ব্রহ্মরূপে পাবে। তাই সে স্থানে গিয়ে তুমি একটি দিব্য মন্দিরের প্রতিষ্ঠা করো, আর বর্তমানে যেটি আমরা গুন্ডিচা মন্দির নামে চিনি। ভগবানের নির্দেশ মতো রাজা পরদিন সকালে সেই স্থানে গিয়ে দারু ব্রহ্ম দেখতে পেলেন। কিন্তু এ কি আশ্চর্য ব্যাপার! হাজার হাতি আর সৈনিক মিলেও সেই কাষ্ঠখণ্ড এক চুলও নড়াতে পারল না। সেই দিন রাত্রে ভগবান আবারও স্বপ্নাদেশ দিলেন, হে রাজন, তুমি একটি স্বর্ণরথের ব্যবস্থা করো, আর সবররাজ বিশ্বাবসু ও তার কন্যাকে সসম্মানে স্থানে নিয়ে এসো। রাজা সেই মতোই কাজ করলেন। তারপর সবররাজ, বিশ্বাবসু, বিদ্যাপতি ও রাজা ইন্দ্রদ্যুম্ন তিনজনে মিলে সংকীর্তন করতে করতে দারুব্রহ্ম স্বর্ণরথে চাপিয়ে নিয়ে গেলেন গুন্ডিচা মন্দিরে। মন্দিরে এক বিশাল যজ্ঞবেদী তৈরি করে পুরোহিতেরা যজ্ঞ শুরু করলেন। মন্দিরের অসম্পূর্ণ কাজ শেষ হলে রাজা দারুব্রহ্ম কেটে মূর্তি তৈরির কাজে মনোনিবেশ করেন। কিন্তু রাজ্যের বড় বড় কাষ্ঠশিল্পী এসেও হার মেনে ফিরে গেলেন। তারা কাষ্ঠের গায়ে হাতুড়ি ছেনি ঠাকানো মাত্রই সেগুলো ভেঙে যেতে লাগলো। বন্ধুরা, কাহিনী এখনো শেষ হয়নি। ভগবান জগন্নাথের রূপ এরকম কেন হলো, সে কাহিনী এখনো বাকি আছে। আসলে এখন এখানে সন্ধে আরতি শুরু হবে। আসুন সবাই মিলে একটু আরতিতে যোগদান করি।
আহা, কি অপূর্ব শোভা! ওই দেখুন কত সুন্দর দৃশ্য, আরেকটি রথ এগিয়ে আসছে। সন্ধেবেলায় একদিকে সন্ধে আরতি হচ্ছে, আর তার বিপরীত দিক থেকে জগন্নাথের আরেকটি রথ এগিয়ে আসছে। চারপাশের পরিবেশটা একবার দেখুন, আকাশ বাতাস মুখরিত করে জগন্নাথ দেবের সন্ধ্যা আরতি সংকীর্তন চলছে। সত্যি এই অপূর্ব দৃশ্যের সাক্ষী হতে পেরে নিজের জীবন ধন্য মনে হচ্ছে আমার। বাজে করতা গৌরাঙ্গেরা রতি মাঝে মধুর 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 আসুন বন্ধুরা, ফিরে আসি কাহিনীতে। রাজা এবার চিন্তায় পড়ে গেলেন। অবশেষে জগন্নাথের ইচ্ছায় দেবশিল্পী বিশ্বকর্মা এলেন কাষ্ঠশিল্পী রূপে। তিনি ছদ্মবেশে রাজার কাছে এসে বললেন, হে রাজন, আমার নাম অনন্ত মহারানা। আমি আপনার ভগবানের মূর্তি বানিয়ে দেব যদি আজ্ঞা দেন। মূর্তি তৈরি করতে আমার একটা বড় ঘর ও 21 দিন সময় লাগবে, কিন্তু একটা শর্ত আছে। এই 21 দিন ঘরের দরজা বন্ধ থাকবে, কেউ আমাকে বিরক্ত করবেন না। রাজা শর্তে রাজি হলেন, কিন্তু 14 দিন পর বন্ধ দরজার ওপার থেকে কোনো শব্দ না পেয়ে রানী ভাবলেন, কোনো শব্দ পাচ্ছি না কেন? তাহলে বৃদ্ধ কারিগর কি মারা গেলেন? তিনি ঘরের দরজা কৌতূহলবশে খুলে দিলেন। রানী দেখলেন কারিগর নেই, শুধু ভগবানের অসম্পূর্ণ মূর্তি পড়ে আছে। রাজা এই দৃশ্য দেখে খুব মর্মাহত হলেন। কিন্তু রাত্রে ভগবান বিষ্ণু স্বপ্নাদেশ দিয়ে বললেন, দুঃখ পেও না রাজন, আমার ইচ্ছাতেই এই রূপ মূর্তি হয়েছে, এই রূপেই আমি পূজিত হব। আর সবর রাজা বিশ্বাবসুও আমার পরম ভক্ত, তাই যুগ যুগ ধরে তার বংশধরেরা আমার সেবা পূজা করবে। আর বিদ্যাপতির প্রথম স্ত্রীর সন্তানেরা বংশ পরম্পরায় আমার মন্দিরের পুরোহিত হবে, এবং দ্বিতীয় স্ত্রী ললিতার সন্তানেরা আমার ভোগ রান্না করবে। লীলা মাধুর্য প্রকাশের জন্য আমি এখানে এই রূপে পুজো নেব। তা বন্ধুরা, এই ছিল পুরীর জগন্নাথ মন্দির ও ভগবানের আগমনের কাহিনী। আর এরই অনুকরণে আজও সমস্ত বিশ্ববাসী তথা সমস্ত বৈষ্ণব সম্প্রদায়ভুক্ত জনগণ আষাঢ় মাসে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালন করে থাকেন। স্নান যাত্রার পরে ভগবান সহ 3 ভাই বোনের জ্বর আসে। তখন 14 দিনের জন্য থাকে বন্ধ ঘরে, মানে কোয়ারেন্টাইনে। সেখান থেকে বেরিয়ে রথে চড়ে যান 3 কিলোমিটার দূরে মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে। সেখানে 8 দিন ধরে 56 ভোগ গ্রহণ করেন। রথে চড়ে এই যাত্রার নামই হলো জগন্নাথের রথযাত্রা। আর রথের যে দড়িটি আমরা টানি সেটি হলো নাগরাজ বাসুকি। ওই যে দেখুন, দেখতে দেখতে আরেকটি রথ এসে গেল। আর এই যে ওই রথ থেকে ফুল, কলা, বাতাসা এসব ভক্তদের উদ্দেশ্যে ছুঁড়ে মারা হচ্ছে। যার কপাল ভালো সে পাচ্ছে, আর যার কপাল খারাপ সে পাচ্ছে না। এদিকটায় আরতি হচ্ছে, আর আমার দিদি এখানে তার এক সখীর সঙ্গে নৃত্য সেবায় ব্যস্ত। মনের আনন্দে যে যেমন পারছে ঠিক তেমন করে নেচে যাচ্ছে। সন্ধে আরতি শেষ হয়ে গেছে, এবার রথ এগিয়ে চলেছে অভিযাত্রী ক্লাবের দিকে, মানে গুন্ডিচা মন্দিরের দিকে।
এত ভক্তের সমাগম হয়েছে যেন জনসমুদ্র। সবার মনে একটাই ইচ্ছে, একটিবারের জন্য হলেও জগন্নাথের রথের দড়িতে হাত দেবেন। কারণ শাস্ত্রে বলা আছে, রথযাত্রায় বিগ্রহ সহ রথ দর্শন করলে আর রথের দড়ি টানলে পুনর্জন্ম হয় না। আর প্রভু জগন্নাথ স্বয়ং মন্দির ছেড়ে রাজপথে বেরিয়েছেন ভক্তদের দর্শন দেবেন বলে। তিনি বড় বড় চোখ করে সর্বদাই তাকিয়ে থাকেন, কোনো ভক্ত যেন তার কৃপাদৃষ্টি থেকে বঞ্চিত না হন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। আপনারা সামনে চলে আসুন, সামনে খালি এখন, সামনে খালি এখন, একদম খালি, একদম দূরে দূরে। তো বন্ধুরা, জগন্নাথের রথযাত্রার প্রথম কাহিনী তো শুনলাম, এবার আসি দ্বিতীয় কাহিনীতে। তিনটি বিগ্রহ, বলরাম, সুভদ্রা আর জগন্নাথ দেবের বিগ্রহের কেন এমন রূপ হলো? আচ্ছা, চলুন এবার দ্বিতীয় পৌরাণিক কাহিনীটি শুনে নিই। একদা দ্বারিকায় মাতা রোহিণী ভগবান শ্রীকৃষ্ণের সব পত্নীদের সামনে তার বৃন্দাবন লীলা কাহিনী বর্ণনা করছিলেন, আর পাহারায় রেখেছিলেন বোন সুভদ্রাকে। কিন্তু বৃন্দাবন লীলা শুনতে শুনতে সবাই এত মোহিত হয়ে পড়ে যে সুভদ্রা বুঝতেই পারে না কখন তার দুই পাশে তার দুই ভাই শ্রীকৃষ্ণ আর বলদেব এসে দাঁড়িয়ে পড়েন। বৃন্দাবনের কাহিনী শুনতে শুনতে দুই ভাইয়ের কেশ খাড়া হয়ে উঠল, হাত গুটিয়ে এলো, চোখ দুটি বড় বড় হয়ে গেল এবং মুখে আনন্দের উচ্চ হাসির রেখা ফুটে উঠল। এই রূপটি হলো জগন্নাথ, বলরাম আর সুভদ্রার স্বরূপ, আর এটিকেই আমরা পূজা করি রথযাত্রার দিনে। তো বন্ধুরা, জগন্নাথের রথযাত্রার দুটি পৌরাণিক ব্যাখ্যা আপনাদের শোনালাম। কোন কাহিনী বেশি ভালো লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু। আর কাহিনী শোনাতে গিয়ে যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি তাহলে সেটা শুধরে দেবেন। প্রভু জগন্নাথের লীলা কাহিনী বর্ণনা করার ক্ষমতা বা ধৃষ্টতা কোনোটাই আমার নেই। লোকমুখে যা কথিত আছে তাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। সেই কারণে বন্ধুরা, যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি নিজ গুণে ক্ষমা করে দেবেন। আমাদের রথ এখন পৌরসভার সামনে দিয়ে যাচ্ছে। ভক্তরা সব নেচে গিয়ে খুব ক্লান্ত, তাই সবাইকে জল খাওয়ানো হচ্ছে। আর একটুখানি পথ, তারপরেই প্রভু জগন্নাথ পৌঁছে যাবেন মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে। সামনে পথ, আস্তে আস্তে টানবেন, বেশি জোরে কেউ রথটা টানবেন না, আস্তে আস্তে রথ টানবেন, রথ কেউ জোরে টানবেন না, সামনে বাপ, আস্তে করে রথ টানবেন, আস্তে আস্তে করে রথ টানবেন। আমরা এখন আছি বালুরঘাট অভিযাত্রী ক্লাবের ঠিক সামনে। ক্লাবের অপোজিটে যে মাঠটা আছে সেখানেই গুন্ডিচা মন্দির করা হয়েছে এবছর। তো জগন্নাথ দেব পৌঁছে গেছেন মাসির বাড়ির ঠিক দোরগোড়ায়। আপনারা সবাই জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমাদের রথ আস্তে আস্তে প্রবেশ করছে গুন্ডিচা মন্দিরে। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। শঙ্খ, ঘণ্টা, উলুধ্বনি আর জয় জগন্নাথ ধ্বনিতে চারপাশটা আলোড়িত। সে এক মনোমুগ্ধকর পরিবেশ, নিজে চোখে না দেখলে বিশ্বাসই করবেন না। আর এদিকে ভলেন্টিয়ার দাদারা অনবরত সতর্কবার্তা দিয়ে যাচ্ছেন। আমাদের রথ আস্তে আস্তে গুন্ডিচা মন্দিরে প্রবেশ করছে। বন্ধুরা, এখন এসে গেছি গুন্ডিচা মন্দিরে। সবাই রথের দড়িতে প্রণাম করে যে যার জায়গা মতো গিয়ে দাঁড়াচ্ছে।
কারণ এখনো যে আসল আকর্ষণ বাকি। 3 ভাই বোনকে নাচিয়ে নাচিয়ে রথ থেকে নামানো হবে, তারপর সোজা ওই মন্দিরে স্থাপন করা হবে। আর এই প্রাণীটিকে দেখুন, এত ভিড়ের মধ্যেও নির্ভয়ে বসে আছে। ওও হয়তো এসেছে ভগবানকে স্বাগত জানাতে। জয় জগন্নাথ, বাংলা টিম চলে আসুন, বাজাতে হবে। জয় জগন্নাথ। আমি এখানে উপস্থিত করি। চলুন একটু সামনে গিয়ে দাঁড়াই, এখান থেকে ঠিক মতো দেখাই যাবে না। হরিনাম সংকীর্তন কি জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মাতা। হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে কি জয়। বালুঘাট নাম ইস্কনের পরিচালনা বৃন্দ কি জয়। হরিনাম সংকীর্তন কি জয়। আজকের আনন্দ কি, আজকের উৎসব কি জয়। সুভদ্রা রানী, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। প্রথমে নিয়ে যাওয়া হচ্ছে বৃন্দাদেবী তুলসী মহারানীকে, তারপর একে একে সুভদ্রা, বলভদ্র আর জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হবে।
বলদেব আর সুভদ্রাকে আগেই বসানো হয়েছে মন্দিরে, আর সবশেষে নামানো হচ্ছে প্রভু জগন্নাথ দেবকে। ভগবানকে সসম্মানে গুন্ডিচা মন্দিরে তার ভাই বোনের সাথে প্রতিস্থাপন করা হয়ে গেছে। ভক্তেরা তখনও জয় জগন্নাথ ধ্বনি দিয়েই যাচ্ছেন। আট দিন বাদে এই রথে করেই জগন্নাথ দেব আবার নিজের বাড়ি ফিরবেন, আর এই ৮ দিন এই মন্দিরে ৫৬ ভোগ গ্রহণ করবেন। ওই যে ওইখানে খিচুড়ি প্রসাদ বিতরণ হচ্ছে, আসুন দেখি একটু খিচুড়ি প্রসাদ পাই নাকি। রথযাত্রায় এসে খিচুড়ি প্রসাদ খাবো না তা আবার হয় নাকি। খিচুড়ি প্রসাদ খেয়ে ভগবানকে প্রণাম করে রওনা দিলাম বাড়ির দিকে। তা বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাবেন কিন্তু। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আরও নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। শুভ রথযাত্রা, শুভরাত্রি। আজ আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন। জয় জগন্নাথ।